আচ্ছা সবাই তোমাদের সবাইকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে লাইভ ক্লাসটিতে দেখতে পাচ্ছ আলোচনা করব হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন নিয়ে, এবং পরবর্তী লাইভ ক্লাসগুলোতে আমাদের বায়োলজি বইয়ের একদম লাস্টের দিকে যে চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনার মাধ্যমে দেখবো আসলে এই চ্যাপ্টার গুলো কিন্তু আমরা কি মনে করে থাকি যে খুব একটা হয়তো পড়া লাগবে না, খুব একটা প্রশ্ন আসবে না, এরকম কিছু কিন্তু এখানেও কিন্তু বুঝার অনেক কিছু রয়েছে। তো এই লাইভ ক্লাসটির একদম প্রথমে যেটা বলবো যে আজকের লাইভ ক্লাসটিতে সবচাইতে বেশি করা হবে হচ্ছে ছোট ছোট গল্প বলবো তোমাদেরকে। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো, যারা আজকের এই ছোট গল্পের ক্লাসটিতে আছো, তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবে তারা কোন কোন জায়গা থেকে কে কে দেখছো, তারা কে কোন জায়গা থেকে এই লাইভ ক্লাসটি দেখছো। আমি একটু পরে তোমাদের কমেন্ট গুলো আমি পড়ছি। আচ্ছা, তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো একই সাথে তোমরা কি করবে, একই সাথে তোমরা এই লাইভ ক্লাসটি শেয়ার করে দিবে যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসটি করতে পারে। আচ্ছা, তো প্রথমে দেখো এখানে আমি আজকে টপিক গুলো লিখে রেখেছি। টপিক গুলো যে লিখে রেখেছি সেখানে রয়েছে ক্রোমোজোম, ক্রোমোজোমের পর রয়েছে ডিএনএ, আরএনএ, জিন, লিঙ্গ নির্ধারণ, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া এবং বিবর্তন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই বিবর্তনের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে যখন আজকে বলবো তখন তোমরা দেখবে এই বিষয়টা আসলে খুব বেশি ইন্টারেস্টিং। তো ইন্টারেস্টিং বিষয়টা একটু শেষের দিকে থাকবে, তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এই বিবর্তন সম্পর্কে আজকে জানতে হলে। তো এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম জিনিসটা আমরা কোথায় পাই? ক্রোমোজোম জিনিসটা আমরা পাই হচ্ছে একটা কোষের নিউক্লিয়াসের ভেতরে। এখন নিউক্লিয়াসের ভেতরে আমরা মূলত পাই হচ্ছে একটা জালক আকারে জিনিসটা পাই, কিন্তু ক্রোমোজোমের গঠন সম্পর্কে আমরা কিন্তু এর আগে জেনে গিয়েছি, তাই না? আমাদের আগের চ্যাপ্টার গুলোতে আমরা ক্রোমোজোম সম্পর্কে জেনেছি যে ক্রোমোজোম মোটামুটি দেখতে এই ধরনের একটা কিছু, তাই না? এবং এটাকে আমরা স্যাটেলাইট বলছিলাম, এটাকে তার বাহু বলছিলাম, এবং আমরা এটাও কিন্তু দেখেছি কোষ বিভাজনের সময় দেখেছি যে একটা ক্রোমোজোম যদি এরকম হয় পরবর্তীতে ক্রোমোজোমটা কি করে, দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়, তাই তো? ক্রোমাটিড এভাবে দুটো বিভক্ত হয়ে যায়, মাঝখানে তারা সেন্ট্রোমিয়ারের সাহায্যে যুক্ত হয়ে থাকে। তো এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটার কাজ সম্পর্কে আমরা এর আগে পড়েছি যে এটা আমাদের বংশগতির বাহক এবং ধারক হিসেবে কাজ করে। এখন এই কথাটার আসলে মানে কি, মানে এটা কিভাবে আসলে বৈশিষ্ট্য বহন করছে? তুমি যে দেখতে তোমার বাবার মতন কিছুটা, মায়ের মতন কিছুটা, এই সবকিছুই কিন্তু ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে। এখন এই বিষয়টা কিভাবে আসে? আমরা জানি যে আমরা যারা উন্নত প্রজাতির জীব রয়েছে, উন্নত প্রজাতির ক্ষেত্রে 2n বা ডিপ্লয়েড একটা কথা আমরা বারবার বলে থাকি, এবং আমরা বলি যে আমাদের যে যে গ্যামেটটা তৈরি হয়, জাইগোট না, যে গ্যামেট গুলো তৈরি হয় অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু, সেটা হয় হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। এখন এই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড মানে কি? মানুষের ক্ষেত্রে আমরা যেটা জানি, আমরা দেখি যে মানুষের ক্ষেত্রে যখন এই ডিপ্লয়েড জিনিসটা আসে তখন আমরা বলি যে আমাদের দেহে রয়েছে 23 জোড়া ক্রোমোজোম, এবং মোট তাহলে কত? 23 জোড়া যদি হয় তার মানে 46টি। এখন এই 46টি ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা আসলে 23 জোড়া কথাটা কেন বলি? কথাটা বলার কারণ হচ্ছে যে মনে করো এই দুটো ক্রোমোজোম হচ্ছে দুটো ক্রোমোজোম, এই দুটো হচ্ছে একটা জোড়া। এখানে একটা আসবে হচ্ছে তোমার বাবার দেহ থেকে, একটা আসবে হচ্ছে তোমার মায়ের দেহ থেকে। তার মানে হচ্ছে তোমার দেহের মধ্যে যেই ক্রোমোজোম গুলো রয়েছে তার মধ্যে অর্ধেক হচ্ছে তোমার বাবার দেহ থেকে আসা, অর্ধেক হচ্ছে তোমার মায়ের দেহ থেকে আসা। এখন কিভাবে জিনিসটা অর্ধেক আসে? কারণ আমরা বলেছিলাম শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। তার মানে হচ্ছে এই যে শুক্রাণুটা যে আসলো এবং ডিম্বাণুটা যে ছিল, এইখানে ছিল কতটা? 23টা ক্রোমোজোম, এখানে ছিল 23টা ক্রোমোজোম, দুটা মিলে কি হচ্ছে? 46টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে। তো
এই পর্যায়ে আমি একটু দেখি কারা কারা আমাদের লাইভ ক্লাসে রয়েছে। আমাদের এই লাইভ ক্লাসে 500 জন দেখছে। তো তোমাদের মধ্যে যেসব বন্ধুরা এখনো লাইভ ক্লাসে জয়েন করেনি তারা যাতে একই সাথে লাইভ ক্লাসটি করতে পারে সেজন্য শেয়ার করে দিতে পারো। আর যারা মাত্র জয়েন করছো তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটি দেখছো। রনি ইসলাম রয়েছে ময়মনসিংহ থেকে, খালেদ মাহমুদ রয়েছে চিটাগং থেকে, ঢাকা থেকে রয়েছে সোহান, সোহাগ রয়েছে রূপগঞ্জ থেকে, নাজমুস অনিক রয়েছে, আকিব রয়েছে, মরিয়ম আক্তার, তাজওয়ার আলী, অনেকেই রয়েছে আমাদের সাথে। অনেকেই জানিয়েছো কে কোথা থেকে রয়েছো, অনেকে ঢাকা থেকে রয়েছে, ঢাকার বাহিরের অনেকে রয়েছে। আচ্ছা, তোমরা যারা মাত্র লাইভ ক্লাসে জয়েন করছো আমাকে কিন্তু একদম জানাতে ভুলবে না কে কোন জায়গা থেকে রয়েছো। তো আমরা যেটা বলছিলাম সেটা আরেকবার একটু বলি যে হ্যাপ্লয়েড আমরা বলছিলাম গ্যামেট গুলোকে, শুক্রাণু এবং ডিম্বাণুকে আমরা বলছিলাম হ্যাপ্লয়েড। তার মানে শুক্রাণুর মধ্যে ছিল 23টা ক্রোমোজোম এবং ডিম্বাণুর মধ্যে ছিল 23টা, এবং এই 23টা মিলে কি হয়ে গেল 46 হয়ে গেল। এই যে 46 হলো সেটাই হচ্ছে 23 জোড়া, এবং আমাদের দেহটা ডিপ্লয়েড ধরনের কোষগুলো দ্বারা তৈরি। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে যেই সেট গুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে আমাদের বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। মানে হচ্ছে তোমার মনে করো তোমার মায়ের চোখের রং হচ্ছে নীল এবং তোমার বাবার চোখের রং হচ্ছে কালো। এক্ষেত্রে দেখা যাবে যে তোমার চোখের রংটা কিন্তু আবার কালো। মানে তোমার মায়ের চোখের রং আমি বলছি নীল, তোমার বাবার চোখের রং বলছি কালো, তোমার চোখের রং কি হচ্ছে কালো। এখন তোমার চোখের রং তো নীলও হতে পারতো, নীল বৈশিষ্ট্যটা আসলে কোথায় গেল? এখন বলি এই যে জোড়া জোড়া আকারে আছে সেই জোড়ার বৈশিষ্ট্যটা কি। এই ক্রোমোজোমটার সাপোজ এই জায়গাটায় হচ্ছে তোমার মায়ের চোখের বৈশিষ্ট্যের যে রংটা সেটার বৈশিষ্ট্যটার জন্য এখানে হচ্ছে সেই কোডটা, এখানে হচ্ছে কালো রঙের চোখ হওয়ার জন্য যেই কোডটা দরকার সেটা। তার মানে এটা যদি এম দিয়ে বুঝায়, এটা যদি এফ দিয়ে বুঝায় তাহলে বিষয়টা দেখতে হয় এরকম। এখন যেটা ঘটে যে আমরা নীলকে যদি ছোট হাতের বি দিয়ে প্রকাশ করি এবং কালোকে যদি বড় হাতের বি দিয়ে প্রকাশ করি, এই দুইটা বৈশিষ্ট্যই তোমার দেহে রয়েছে। কিন্তু দেখো আমি এখানে কিভাবে লিখছি, এই বিটা বড় হাতে, এই বিটা ছোট হাতে। এটা মানে আমি ইচ্ছে করেই লিখেছি। কেন বলতো? কারণ হচ্ছে এই যে বড় হাতের বিটা মানে কালো রংটা, এই রংটা হচ্ছে নীল রঙের উপরে প্রভাব বিস্তার করবে। মানে আমরা এটাকে ডমিনেন্ট বৈশিষ্ট্য বলতে পারি বা প্রকট বৈশিষ্ট্য বলতে পারি। এবং যে নীল রংটা সেটা হবে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে তোমার দেহে কিন্তু নীল চোখ হওয়ার বৈশিষ্ট্যটা রয়েছে, কিন্তু তোমার এই যে কালো রঙের বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা কিন্তু এখানে আরো বেশি প্রকট। এই জন্য তোমার চোখের রং আমরা কিরকম দেখতে পাচ্ছি, কালো রঙের দেখতে পাচ্ছি। তো তার মানে হচ্ছে এই যে ক্রোমোজোম গুলো, এই ক্রোমোজোম গুলো আসলে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। ক্রোমোজোম গুলো আসলে তোমার দেহটা কিরকম হবে, তুমি কতটুকু লম্বা হবে, তুমি তোমার চুল কি স্ট্রেট হবে নাকি কার্লি হবে, তোমার চুলের রং কি ব্রাউনিশ হবে নাকি কালো হবে, চোখের রং কিরকম হবে, সবকিছুই কিন্তু ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হচ্ছে। এখন এই ক্রোমোজোমের মধ্যে আসলে কি রয়েছে সেটা যদি একটু দেখি। ক্রোমোজোমের ভেতরে আমরা যদি ক্রোমোজোমটাকে ভাঙতে ভাঙতে ভেতরে যেতে থাকি তাহলে দেখব, এই তো মনে করো একটা ক্রোমোজোম, এটার এই ছোট একটা অংশ দিয়ে আমরা কেটে বের করে দেখি তাহলে দেখবো এরকম সুতার মতো অংশ রয়েছে। তারপরে দেখবো এরকম সুতার অংশের মাঝখানে কিছু প্রোটিন এভাবে যুক্ত, তারপরে আবার সুতাটা যাচ্ছে, আবার এখানে অনেকগুলা প্রোটিন যুক্ত, আবার সুতাটা যাচ্ছে, এখানে আরো কিছু প্রোটিন রয়েছে। তার মানে এরকম
সূত্রক অংশের সাথে সাথে কিছু প্রোটিন যুক্ত হয়ে আছে। এই যে সুতার মতো অংশটা, এই অংশটাকে যদি আরেকটু ক্লোজ করে দেখি, আরেকটু জুম করে দেখি আমরা ব্যাপারটাকে, তাহলে দেখবো যেটা যে সেখানে ডিএনএ রয়েছে। আমাদের এই যে ডিএনএ, ক্রোমোজোম সম্পর্কে আমরা শুনলাম, এখন আমরা ডিএনএ সম্পর্কে শুনবো। ডিএনএ জিনিসটা হচ্ছে ডাবল হেলিক্স বলা হয়। ডাবল হেলিক্স কথাটা কেন বলে? ডাবল হেলিক্স কথাটা প্রথমে বলেছিলেন হচ্ছে ওয়াটসন এবং ক্রিক নামে দুজন বিজ্ঞানী। তারা গবেষণা করে এটা একটা মডেল দাঁড় করেছিলেন যে ডিএনএটা আসলে দেখতে কিরকম, এত ছোট একটা জিনিস, এই সম্পর্কে তারা গবেষণা করেন এবং তারা বলেন যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, মানে হচ্ছে এরকম প্যাঁচানো প্যাঁচানো ভাবে থাকবে। এখন এই প্যাঁচানো জিনিসটা দুটা সুতার মতো প্যাঁচানো থাকবে না, এখানে প্রত্যেকটা ছোট ছোট অংশ রয়েছে। এখানে যেমন একটা ছোট অংশ, এইখানে একটা ছোট অংশ, এইখানে একটা ছোট অংশ, এই যে প্রত্যেকটা ছোট ছোট অংশ, এগুলোকে বলছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এখন আমরা দেখব নিউক্লিওটাইডের মধ্যে আসলে কি কি রয়েছে। নিউক্লিওটাইড জিনিসটা আসলে গঠিত হয় হচ্ছে মূলত সুগার দিয়ে, এরপরে হচ্ছে থাকবে নাইট্রোজেন, ক্ষার এবং থাকবে ফসফেট। এখন এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস কিভাবে থাকে সেটা আমরা একটু ছবির মাধ্যমে বা তার গঠনটা দেখলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্ট গুলো পড়ছি, প্রচুর কমেন্ট আসছে। অনেকেই মাত্র জয়েন করেছো। আচ্ছা, একজন বলেছে ক্রোমোজোম কি ডিম্বাণু বা শুক্রাণুর ভেতর থেকে দেখা যায় কিনা। ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে অবশ্যই নিউক্লিয়াস রয়েছে, তাই না? কারণ ও দুটো হচ্ছে একটা কোষ, সেটাকে আমরা কি বলি, জনন কোষ বলে থাকি। কোষে অবশ্যই নিউক্লিয়াস থাকা প্রয়োজন, তার মানে সেই নিউক্লিয়াসটার ভেতরে কিন্তু এই ক্রোমোজোম গুলো রয়েছে। এখন বাহির থেকে দেখা যায় কিনা সেটা কিন্তু মেইন পয়েন্ট না, মেইন পয়েন্ট হচ্ছে যে এটার ভেতরে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসটার ভেতরে ক্রোমোজোম রয়েছে। তো যে প্রশ্নটা করেছিল তানভীর ভুইয়া, প্রশ্নটা করেছিলে, আশা করি তুমি বুঝতে পারছো যে ক্রোমোজোমটা আসলে কোথায় থাকে। ওখানে একটা নিউক্লিয়াস থাকবে। এবং যেটা আমি এর আগের যে ক্লাসটা করিয়েছিলাম, ক্লাসটা নিয়েছিলাম, মানব জীবনের ধারাবাহিকতার কয়েকটা পোর্শন বলেছিলাম, সেখানে কিন্তু প্রথমে দেখিয়েছিলাম যে একটা ডিম্বাণু থাকে, ডিম্বাণুর মাঝে একটা নিউক্লিয়াস ছিল, এবং একটা শুক্রাণু আসে, তার মাঝেও কিন্তু একটা নিউক্লিয়াস থাকে। এবং দেখা যায় যে শুক্রাণুটা যখন ডিম্বাণুটাকে ভেদ করে ভেতরে যায়, তখন এই ছোট যে নিউক্লিয়াসটা ছিল শুক্রাণুর, সেটা এই ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যায়। মিলিত হয়ে যাওয়ার পরে তারা একটা নিউক্লিয়াস গঠন করে ফেলে, তখন এটা আলাদা একটা কোষ হয়ে যায়, তখন এটাকে আমরা জাইগোট বলছি। আশা করি উত্তর পেয়েছো। আচ্ছা, একজন বলেছো যদি বাবার চোখ নীল হতো, মায়ের চোখ যদি কালো হতো, তাহলে কি আমাদের চোখ নীল হতো কিনা। ব্যাপারটা হচ্ছে যে নীল এবং কালো বাবা মায়ের উপর মেইনলি ডিপেন্ড করছে না এই ক্ষেত্রে, কারণ হচ্ছে যে নীল কালো রংটা নীলের উপর সবসময় প্রভাব বিস্তার করতে পারছে। এই কারণে যদি এমন হতো যে মায়ের চোখ কালো বাবার চোখ নীল, সেক্ষেত্রে কিন্তু তোমার চোখের রং কালোই আসতো। নীল চোখ পাওয়ার জন্য আসলে তোমার যে জাইগোটটা তৈরি হচ্ছিল, মানে যেটা তুমি ছিলে, সেই ক্রোমোজোমের মধ্যে চোখের জন্য যে বৈশিষ্ট্যটা, সেখানে দুইটাই নীলের বৈশিষ্ট্য থাকা দরকার ছিল। মানে হচ্ছে মায়ের দেহ থেকেও নীল চোখের জন্য একটা বৈশিষ্ট্য আসা প্রয়োজন ছিল, বাবার দেহ থেকেও নীল চোখের জন্যই একটা বৈশিষ্ট্য আসা প্রয়োজন ছিল, তাহলেই তোমার চোখটা আসলে নীল রঙের হতে পারতো। আশা করি তুমি অ্যান্সারটা পেয়ে গিয়েছো। আচ্ছা, তোমরা যারা যারা যা প্রশ্ন করছো, আমি আশা করি যে তোমরা উত্তরটা পেয়ে গিয়েছো।
একজন বলেছে দেহের সবগুলো নিউক্লিয়াসে কি ক্রোমোজোম থাকে কিনা? হ্যাঁ অবশ্যই আপু, দেহের সবগুলো নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াস মানে কিন্তু তার ভেতরে আমরা একটা জালিকা দেখতে পাবো, ক্রোমাটিন জালিকাগুলো দেখতে পাবো, তার মানে হচ্ছে তার ভেতরে ক্রোমোজোম রয়েছে। আচ্ছা, এরপরে আসি যে যেটা বলছিলাম যে এই নিউক্লিওটাইড জিনিসটার মধ্যে কি কি রয়েছে। নিউক্লিওটাইডের মধ্যে রয়েছে রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার। এখন রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগারটা কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি, হাইড্রোজেন দিয়ে তৈরি, অক্সিজেন দিয়ে তৈরি। তার মানে হচ্ছে সুগার যখন বলছি তাহলে সেটা একটা কার্বোহাইড্রেট। এখন এই যে রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগার, এটা কেন বলছি? ডিঅক্সি রাইবোজ সুগারটা থাকবে ডিএনএ তে, রাইবোজ সুগারটা থাকবে আরএনএ তে। এখন আরএনএ এর যে সুগারটা, সেই সুগারটা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম, দেখতে অনেকটা মনে হয় একটা মানুষের মতন। তো এক্ষেত্রে দেখা যায় যে রাইবোজ সুগারের একটা কার্বনে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এখানে থাকে হচ্ছে 5 নাম্বার। মেইনলি এটা হচ্ছে এই জন্য এটাকে আমরা পেন্টোজ সুগার বলি, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার। তাই এখন দেখা যায় যে ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে এই গঠনটার ভেতর থেকে একটা অক্সিজেন কম থাকে, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে এই গঠনটার ভেতরে ওই অক্সিজেনটা থাকে। মেইনলি যেটা মনে রাখতে হবে তোমাদের, যে আরএনএ এবং ডিএনএ এর মধ্যে মেইন পার্থক্য কি? ডিএনএ এর যে পেন্টোজ সুগারটা রয়েছে সেখানে অক্সিজেন একটা কম এবং আরএনএ এর মধ্যে অক্সিজেনটা বিদ্যমান, সেই জন্য ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বলে। তার মানে ডিঅক্সি, কোন একটা কিছুর সামনে যখন আমরা ডি কথাটা পাই তখন আমরা কি বুঝি? সেখানে ওটার ঘাটতি রয়েছে, তার মানে ডিঅক্সি মানে অক্সিজেনের ঘাটতি রয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে যদি ডিএনএ এর গঠনটা আমরা যদি একটু দেখি, ডিএনএ এর নিউক্লিওটাইডের গঠনটা যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে এখানে আসলে পেন্টোজ সুগার রয়েছে এবং যেই সুগারটা রয়েছে সেটা 1 2 3 4 5 5টা কার্বন আমরা দেখতে পেলাম। এরপরে যেটা দেখবো যে নাইট্রোজেন ক্ষারের কথা বলেছিলাম, নাইট্রোজেন বেজের কথা বলেছিলাম। এখন নাইট্রোজেন বেজটা কোথায় থাকবে? এই যে 1 নম্বর কার্বন, এটার সাথে নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন দ্বারা তৈরি একটা ক্ষার যুক্ত থাকবে, মানে যে জিনিসটা থাকবে তার বৈশিষ্ট্যটা হবে ক্ষারীয়, সেটাকে আমরা ক্ষার বলছি। এবং এই 5 নাম্বারের সাথে কি থাকবে? 5 নাম্বারের সাথে থাকবে হচ্ছে ফসফেট মূলক, এটাকে আমরা পি দিয়ে লিখতে পারি। এবং এই পুরো জিনিসটাই হচ্ছে নিউক্লিওটাইড। তোমরা এই যে একটা হাত, দুটো হাতের মতো অংশ দেখতে পাচ্ছ, একটা হাতের কোন একটা গোল জিনিস, একটা হাতে একটা লম্বাটে জিনিস, এই পুরো জিনিসটাই হচ্ছে নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওটাইডটা কিভাবে এরকম একটা সুতা গঠন করে সেটা যদি আমরা একটু ভালো করে দেখি, এই যে ছোট্ট একটা অংশ, এরকম আরো একটা অংশ কি আসা পসিবল? অবশ্যই আরো একটা অংশ কিন্তু আসতেই পারে এবং দেখা যাবে যে এখানেও একটা পি রয়েছে। এখন এইখানে যে কার্বনটা, এটার সাথে একটা বন্ধন গঠন করে, তার মানে কি এখানে যে কার্বনটা সেটাও আরেকটা কিছুর সাথে বন্ধন গঠন করতে চাবে এবং সে আসলেও করে, সে আরেকটা পি এর সাথে বন্ধন গঠন করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আরো একটা পেন্টোজ সুগার এবং একটা নাইট্রোজেন ক্ষার, এরকম ভাবে কি সে একটা শিকল গঠন করে ফেলছে। তার মানে এই শিকলটা আমি যদি অনেক বড় একটা শিকল দেখি এবং যেহেতু জিনিসগুলো খুবই ছোট, তখন আমি এরকম একটা সুতার মতো অংশ দেখতে পাবো। আসলেও যেই সুতাটা আমরা দেখতে পাই দ্বিসূত্রক বলি, একটা সুতা হচ্ছে এরকম একটা শিকল। তার মানে কি এই দিকে আরো একটা সুতা রয়েছে, যেহেতু দ্বিসূত্রক কথাটা বারবার বলছি, তার মানে হচ্ছে এই পাশে যেই সুতাটা থাকবে সেই সুতাটাও দেখতে অনেকটাই এরকম হবে, কিন্তু একটু পার্থক্য সেটা হচ্ছে যে এখানে এই গোল অংশগুলো আমরা ঠিক মাথার উপর দিকে দেখতে পাচ্ছি না, আমরা এই পাশে দেখতে পাবো গোল অংশগুলো ঠিক নিচে, ঠিক উল্টো ভাবে রয়েছে। এটাই হচ্ছে ডিএনএ এর গঠন। এখন এটা কিভাবে আঁকবো? আমরা আঁকার সময় আঁকছি হচ্ছে এইভাবে, আঁকার সময় আমরা এভাবে আঁকছি, ঠিক উল্টো ভাবে আঁকছি।
এখানে দেখো এইখানে যে নাইট্রোজেন ক্ষারটা এবং এখানে যে নাইট্রোজেন ক্ষারটা, দুটো ক্ষার কিন্তু কাছাকাছি অবস্থান করছে। তার মানে কি, এখানে যদি একটা শিকল থাকে, এখানে যদি একটা শিকল থাকে, তাদের মাঝখানে একটা কানেকশন যদি না থাকে, কখনো কি এটা একসাথে থাকবে? থাকবে না। তার মানে এখানে একটা বন্ধন প্রয়োজন, একটা বন্ড প্রয়োজন। তার মানে আমি যদি এখানে একটা ছোট দাগ দিয়ে দেই, এইটা হচ্ছে তাদের মধ্যে বন্ধনটা, এবং এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। এখন আমরা যদি এখানে আরো একটা আঁকি, তাহলে দেখবো যে এটা দেখতে ঠিক এই পাশেরটার মতনই, জাস্ট উল্টো। যদি কখনো তোমাদের এরকম আঁকতে হয়, তাহলে এক পাশেরটা এঁকে অন্য পাশেরটা ঠিক উল্টো ভাবে এঁকে দিবে, তাহলে দেখবে একটা ডিএনএ এর ডাবল হেলিক্স গঠনটা আসলে হয়ে গিয়েছে। আচ্ছা, এখন দেখি এই যে আমি দুটো জিনিস আঁকলাম, দুটো নাইট্রোজেন ক্ষার আনলাম, এই দুটো নাইট্রোজেন ক্ষার আসলে কি কি ধরনের হয়। মনে করো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে টি, এবং এইটা হচ্ছে জি, এটা হচ্ছে সি। আচ্ছা না, এটা হচ্ছে একই ধরনের, যেহেতু দেখতে এইটাও একটু গোল অংশ, এটাও একটু গোল অংশ, তাই এটাকে একই ধরনের রাখি। এটাকেও বলছি আমরা এ, এটাকে বলছি টি, সাপোজ এটাকে বলছি হচ্ছে জি, এটা হচ্ছে সি। এবং দেখো আমি এখানে কিন্তু মাঝে তিনটা দাগ দিচ্ছি। তার মানে কি, হাইড্রোজেন বন্ধন এ এবং টি এর মাঝে দুটো, সি এবং জি এর মাঝে হচ্ছে তিনটা হাইড্রোজেন বন্ধন, তাহলে দুই ধরনের। এখন আসি এ টি জি সি, এই যে চারটা জিনিস, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো মূলত হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন। এখন পিউরিন আর পাইরিমিডিনের মানে কি? আমরা অলরেডি নিশ্চয়ই একটা চক্র বা বেঞ্জিন চক্রের নাম শুনেছি। জিনিসটা কিরকম দেখতে? 6 কার্বন বিশিষ্ট হয়। এই জিনিসটাকে, এটাকে আমরা বেঞ্জিন বলে থাকি। তো এরকম যখন একটা গঠন আমরা পেয়ে যাই কোথাও, তখন সেটাকে আমরা চক্র বলতে পারি। তো পিউরিনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই অংশটার সাথে এরকম আরো একটা গঠন দেখা যায়, এরকম দুটো অংশ দেখতে পাচ্ছি, দুটো চক্রের মতো অংশ দেখতে পাচ্ছি, কিন্তু পাইরিমিডিনে আমরা একটাই মাত্র এরকম অংশ দেখি। এটাই হচ্ছে পিউরিন আর পাইরিমিডিনের পার্থক্য। আচ্ছা, এখন পিউরিন কোনগুলো? পিউরিন হচ্ছে এ এবং জি, আর পাইরিমিডিন হচ্ছে টি এবং সি। এখন দেখো, একটা পিউরিন আরেকটা পাইরিমিডিনের সাথে যুক্ত হচ্ছে, একটা পাইরিমিডিন আরেকটা পিউরিনের সাথে যুক্ত হচ্ছে। তার মানে হচ্ছে বন্ধনটা কার কার ভেতরে গঠিত হচ্ছে? পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে। এখন এ মানে কি? এ হচ্ছে অ্যাডেনিন, জি হচ্ছে গুয়ানিন, টি হচ্ছে থায়ামিন, আর সি হচ্ছে সাইটোসিন। এখন বিষয়টা হচ্ছে যে ডিএনএ এর ক্ষেত্রে এ টি জি সি এই জিনিসটা আমরা পাচ্ছি। আমি বারবার এ টি জি সি কেন বলি? কারণ হচ্ছে বন্ধন গঠনের সময় এ থাকে, টি থাকে, জি এর সাথে সি থাকে, সেজন্য এভাবে আমি মনে রাখি। তো তোমরা কিন্তু তোমাদের যেভাবে সুবিধা সেভাবে মনে রাখতে পারো। এখন কথা হচ্ছে যে ডিএনএ এর ক্ষেত্রে এরকম গঠনটা, যদি আরএনএ হয় তখন গঠনে যেহেতু এই সুগারের মধ্যে একটু পার্থক্য রয়েছে, নাইট্রোজেন ক্ষারের মধ্যেও কি পার্থক্য থাকা সম্ভব? হ্যাঁ সম্ভব। সেখানে আমরা থায়ামিনটা দেখি না, আমরা সেখানে ইউ দেখি। ইউ কে বলা হচ্ছে ইউরাসিল। তখন এর সাথে ইউ যুক্ত হয়, টি সেখানে অনুপস্থিত থাকে। তার মানে আমরা বুঝলাম ডিএনএ এর গঠনে আমরা কি পাচ্ছি? একটা পেন্টোজ সুগার পাচ্ছি, যেখানে অক্সিজেন একটা কম রয়েছে, যার গঠনের মধ্যে। গঠনটা আমি তোমাদের দেখাইনি, শুধু এই কথাটা মনে রাখো, খুব সহজে বলছি। এবং এখানে রয়েছে একটা নাইট্রোজেন ক্ষার এবং রয়েছে ফসফেট। এখন এই তিনটা মিলে কি তৈরি করো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড গুলো একটা একটা শিকল গঠন করে, একটা একটা পরপর বসে একটা
একটা শিকল একদিকে আরেকটা শিকল ঠিক উল্টা দিকে, এই দুটো নাইট্রোজেন ক্ষারের মাঝে সবসময় হাইড্রোজেন বন্ধন গঠন হতে থাকে। এবং নাইট্রোজেন ক্ষারগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে পিউরিন, পাইরিমিডিন। ডিএনএ এর মধ্যে আমরা পিউরিন হিসেবে পাই এ এবং জি কে, পাইরিমিডিন হিসেবে পাই টি এবং সি কে। কিন্তু আরএনএ তে পিউরিন হিসেবে পাই এ এবং জি কে, পাইরিমিডিন হিসেবে পাই ইউ এবং সি কে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে ডিএনএ এবং আরএনএ নিয়ে আমাদের আলোচনা। এখন আসি যে এখানে যে জিন কথাটা মাঝে মাঝে বলা হয়, জিন শব্দটার মানে কি। এখন তোমাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে তোমার একটা চোখের কালারের বৈশিষ্ট্যটা ডিপেন্ড করছে তোমার বাবা মায়ের চোখের কালারের উপর। এই জিনিসটা তোমার ক্রোমোজোমের মধ্যে থাকবে। এখন কথা হচ্ছে যে তোমার যে ক্রোমোজোমটা, সেখানে ডিএনএ তো অবশ্যই এরকম একটা সূত্রাকার অংশ, সূত্রাকার এরকম সুতার মতন, এবং সেখানে একটা ছোট্ট অংশ যদি আমি নির্দিষ্ট একটা অংশ যদি দেখি, সেই নির্দিষ্ট অংশটায় হয়তো দেখা গেল যে এ রয়েছে, এর পরে রয়েছে টি, টি এর পরে রয়েছে জি, জি এর পর আবার জি, আবার টি, এ, আবার এ। সাপোজ এইটুক অংশ, এই অংশটা আসলে তোমার চোখের রং নির্ধারণ করছে। এরকম যদি হয়, চোখের রং নির্ধারণ করছে এই অংশটা, এবং এই অংশটা থেকে, এই অংশটার কোড ব্যবহার করে যেই প্রোটিন গুলো তৈরি হচ্ছে, সেই প্রোটিনটাই তোমার চোখের রংটা কালো বা বাদামি করে তুলছে। তার মানে কি, পুরো ডিএনএটার একটা নির্দিষ্ট অংশ তোমার একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হচ্ছে। এই যে এই নির্দিষ্ট অংশটা, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে জিন। এই জিন কথাটার মানে হচ্ছে যে প্রত্যেকটা ডিএনএর একটা নির্দিষ্ট অংশ। তার মানে হচ্ছে অনেকগুলো জিন একটা ক্রোমোজোমের ডিএনএ এর ভেতরে কিন্তু থাকা সম্ভব। কারণ এরকম একটা ছোট্ট একটা অংশ যদি শুধু চোখের রং কন্ট্রোল করে, তার মানে হচ্ছে হয়তো এইখানে গিয়ে কোনো একটা জায়গাতে তোমার চুলের রংটা কিরকম হবে সেটা আছে, বা এইদিকে কোনো একটা জায়গাতে আছে তোমার হাইটটা কতটুকু হবে সেটা রয়েছে। আচ্ছা, তো আমি একটু কমেন্ট গুলো পড়ি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো কমেন্টে। তোমরা অনেকেই মাত্র জয়েন করছো লাইভ ক্লাস। আচ্ছা, একজন বলছে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা জিন বা নির্দিষ্ট জিন থাকে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্যই কিন্তু আলাদা আলাদা জিন থাকবে, আলাদা আলাদা সিকোয়েন্স থাকবে। এরকম কেন? কারণ হচ্ছে এই সিকোয়েন্স গুলোর মাধ্যমে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটা তোমার বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করবে। আমি যদি একটু ভালো করে ব্যাখ্যা করি বিষয়টা, তাহলে আমরা কিন্তু ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই দুটো শব্দ শুনেছি, তাই না? ট্রান্সক্রিপশনে আমরা দেখেছি বা শুনেছি আসলে বিষয়টা যে ডিএনএ থেকে mRNA তৈরি হচ্ছিল। এই যে mRNA তৈরি হচ্ছে, এই mRNA টা তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসের ভেতর থেকে কি করে, mRNA টা সাইটোপ্লাজমে চলে আসে। কেন আসে? কারণ হচ্ছে সে পায় রাইবোজোমকে। এটা হচ্ছে মনে করো রাইবোজোম, রাইবোজোমের কাছে mRNA আসে, এবং mRNA হচ্ছে একটা মেসেঞ্জার আরএনএ, মানে সে হচ্ছে একটা বার্তা বাহক টাইপের। ডিএনএ বলছে যে যে মানুষটা রয়েছে তার চোখের রং হবে হচ্ছে কালো। এই নিউজটা বা এই ইনফরমেশনটা সে নিউক্লিয়াসের ভেতরে বসে থেকে রাইবোজোমকে কিভাবে দিবে? রাইবোজোম তো প্রোটিন তৈরি করবে, কালো হওয়ার জন্য যা যা প্রয়োজন, চোখের রংটা কালো হওয়ার জন্য যে ধরনের প্রোটিন গুলো প্রয়োজন, সবকিছু তৈরি করবেই হচ্ছে রাইবোজোম। এখন রাইবোজোমকে সে কিভাবে বলবে? অবশ্যই একটা মেসেঞ্জার বা একটা বাহক লাগবে, বার্তা বাহক লাগবে। তার মানে হচ্ছে ডিএনএ তখন একটা চিঠি লেখে, সেই চিঠিটাই হচ্ছে mRNA।
এই যে এমআরএনএ সেটা আসবে কোথায়? রাইবোজোমের কাছে। রাইবোজোম তখন কি করবে? এমআরএনএটাকে নিয়ে প্রোটিন তৈরি করবে। যেই প্রোটিনটা তৈরি করবে সেই প্রোটিনটাই পরবর্তীতে তার চোখের রং কালো বা তার চুলের রং বাদামি, এই জিনিসগুলো তখন আস্তে আস্তে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়া শুরু করবে। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে জিন। এরপরে আসে লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ জিনিসটা আসলে বলতে কি বোঝায়, যে অনেক সময় এখনো দেখা যায় যে অনেক গ্রাম অঞ্চলগুলোতে বিশেষত বলা হয় যে মেয়ে সন্তান হলে সেখানে দায়ী করা হয় হচ্ছে মাকে দায়ী করা হয়, মায়ের কারণে মেয়ে সন্তান হচ্ছে, এ ধরনের একটা কথা কিন্তু প্রচলিত রয়েছে। এখন লিঙ্গ নির্ধারণ বা একটা ছেলে হবে না মেয়ে হবে এই জিনিসটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, বা বাবার উপর নির্ভর করছে নাকি মায়ের উপর নির্ভর করছে, এই জিনিসটা আমরা এই টপিকটাতে জানতে পারবো। মূলত বাবার দেহ থেকে, বাবা যেহেতু পুরুষ তার মানে তার দেহে এক্স এবং ওয়াই এইভাবে তার ক্রোমোজোমের গঠনটা ক্রোমোজোম রয়েছে, এবং মা যেহেতু মেয়ে সেজন্য সেখানে দুটো এক্স ক্রোমোজোম রয়েছে। মানে হচ্ছে যে দুটো এক্স ক্রোমোজোম যখন থাকবে তখন সে মেয়ে হিসেবে তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে তার, এবং ছেলের ক্ষেত্রে এক্স ওয়াই থাকবে এবং ওয়াই জিনিসটার কারণেই ছেলে হিসেবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। এখন কথা হচ্ছে যে বাবার থেকে কি আসছে? শুক্রাণু আসছে। এখন শুক্রাণুর মধ্যে কি ছিল? 23টা করে ক্রোমোজোম ছিল। এখন আমাদের দেহে যে 22 জোড়া ক্রোমোজোম রয়েছে, এই 22 জোড়া হচ্ছে দেহ কোষ গঠন করে। এই 22 জোড়া একই টাইপেরই হয়, কিন্তু আরেকটা জোড়ার যে ক্রোমোজোম রয়েছে সেটাকে আমরা বলছি সেক্স ক্রোমোজোম। সেই ক্রোমোজোমটার মধ্যে এই পার্থক্যটা দেখা যায়। এক ক্ষেত্রে হয় হচ্ছে এক্স ওয়াই, আরেক ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে এক্স এক্স। এখন যখন গ্যামেট তৈরি হচ্ছে, প্রত্যেকটা গ্যামেটেই কি যাচ্ছে? 23টা করে ক্রোমোজোম যাচ্ছে। একটা শুক্রাণুতে এক্স ক্রোমোজোমটা চলে গেল, আরেকটা শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোমটা যাচ্ছে। দুটো ক্রোমোজোম কিন্তু একসাথে যাওয়া এখানে সম্ভব না, যেহেতু হ্যাপ্লয়েড গ্যামেট হচ্ছে। এবং ডিম্বাণুতে কি হচ্ছে? এক্স এবং এক্স, এখানে কিন্তু ওয়াই আসার কোনো অপশন নেই। এখন এই এক্স শুক্রাণুটা এক্স ক্রোমোজোম সহ শুক্রাণুর সাথে যখন এক্স ক্রোমোজোম সহ একটা ডিম্বাণুর মিলন ঘটবে, তখন আমরা দেখতে পাবো কি এক্স এক্স এই দুটো ক্রোমোজোম সহ একটা জাইগোট তৈরি হয়ে যাবে। তার মানে কি এই দুটো ক্রোমোজোম যদি থাকে তাহলে কি সে মেয়ে হবে, মেয়ে হিসেবে তার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এখন দেখি একটা ওয়াই ক্রোমোজোম সহ শুক্রাণু এবং একটা গ্যামেট, একটা ডিম্বাণু, তাহলে এক্স ওয়াই পাচ্ছি, তার মানে এটা হবে হচ্ছে ছেলে। আবার এক্ষেত্রে যদি একটু চিন্তা করি, এই এক্স ক্রোমোজোমটার সাথে যদি এই এক্স ক্রোমোজোমটা আসে তাহলেও পাবো এক্স এক্স, এবং এই ওয়াইটার সাথে যদি একটা এক্স আসে তাহলে পাবো এক্স এবং ওয়াই। আচ্ছা, এখন দেখি এই যে এক্স ওয়াই এবং এক্স ওয়াই এই দুটো জাইগোট থেকে যেই বাচ্চাটা তৈরি হবে, যে শিশুটা জন্ম নিবে, তা সে কি হবে? সে অবশ্যই ছেলে হবে। তাহলে এটা হচ্ছে ছেলে, এটাও একটা ছেলে, এটা একটা মেয়ে এবং এটাও একটা মেয়ে। এখন দেখো মায়ের দেহে কি ওয়াই ক্রোমোজোমটা রয়েছে? নেই। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যখন ওয়াই ক্রোমোজোমটা উপস্থিত তখনই তার দেহে ছেলেদের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া সম্ভব, নয়তো কিন্তু সে মেয়ে হিসেবেই বৈশিষ্ট্যগুলো তার প্রকাশ পাবে। তার মানে হচ্ছে মায়ের দেহে যেহেতু ওয়াই ক্রোমোজোমটা নেই, তার মানে আসলে কখনোই মায়ের কারণে একটা ছেলে হওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ছেলের দেহের মধ্যে ক্রোমোজোম রয়েছে এক্স ওয়াই হিসেবে, এবং এই যে ওয়াইটা, এই ওয়াইটা প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রেও বাবার দেহ থেকে আসছে, এই ক্ষেত্রেও বাবার দেহ থেকে আসছে। তার মানে ছেলে সন্তান হওয়াটা সম্পূর্ণভাবে বাবার উপর নির্ভর করছে। তার মানে আমাদের দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পরিবারে যে একটা ভুল ধারণা রয়েছে, এই ধারণাটা কিন্তু একদমই
সঠিক নয় যে মায়ের উপর নির্ভর করে ছেলে সন্তান হওয়াটা। ছেলে সন্তান হওয়াটা কিন্তু পুরোপুরি বাবার উপর নির্ভর করছে। তো এটাই হচ্ছে লিঙ্গ নির্ধারণ বিষয়টা। এরপর আসি বর্ণান্ধতা। বর্ণান্ধতা জিনিসটা কি, অনেকে দেখবে যে লাল বা সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না, নীল বা সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না, এরকম একটা সমস্যা। আমরা খুব সাধারণ ভাবে জিনিসটা চিন্তা করলেও আসলে কিন্তু এটা একটা প্রকট সমস্যা হতে পারে। যেমন তুমি হয়তো রাস্তায় হাঁটছো, তোমার যদি বর্ণান্ধতা থাকে তাহলে তুমি ট্রাফিক যেই সিগন্যালটা দেখবে, সবুজ রংটাকে তুমি লাল ভাবতে পারো বা লালটাকে তুমি সবুজ ভাবতে পারো। তুমি যদি দুটো রংকে আলাদা করতে না পারো তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে। তার মানে বর্ণান্ধতা কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে। এখন এই বর্ণান্ধতা জিনিসটা আসলে কিসের উপর নির্ভর করে? সম্পূর্ণভাবে এই জিনিসটা আসলে বাবা এবং মায়ের উপর নির্ভর করছে। এবং মনে করো মায়ের দেহের মধ্যে বর্ণান্ধতা তৈরির জন্য যেই জিনিসটা প্রয়োজন, যেই জিনটা প্রয়োজন, সেই জিনটা রয়েছে। সাপোজ সেটাকে আমি সি দিয়ে প্রকাশ করছি, একটা ক্রোমোজোমে ওই বৈশিষ্ট্যটা আছে, আরেকটা ক্রোমোজোমে নেই। বাবার দেহের যে ক্রোমোজোম গুলো, সেগুলোর মধ্যে বর্ণান্ধতার কোনো বৈশিষ্ট্য বা জিনগুলো নেই। তাহলে এখানে যখন ছেলে মেয়ে তৈরি হবে তখন আমরা দেখবো যে এই এক্স এর সাথে যদি এই এক্সটার মিলে একটা জাইগোট তৈরি করে, তখন দেখবো এরকম একটা বৈশিষ্ট্য। আবার এই এক্স যখন আসবে তখন দেখবো এরকম একটা জাইগোট। এই ওয়াই এর সাথে যদি এই এক্স আসে তাহলে দেখবো এক্স সি ওয়াই, এরকম একটা জাইগোট। এবং এরকম একটা জাইগোট দেখবো হচ্ছে এই ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো এখানে দুটো এক্স ক্রোমোজোম, একটা হচ্ছে বর্ণান্ধতার জন্য যেই জিনটার প্রয়োজন সেটার বহন করছে, সেই জিনটা এই ক্রোমোজোমে রয়েছে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি বর্ণান্ধতা প্রকাশ পাবে? না, মায়ের ক্ষেত্রে বর্ণান্ধতা আসলে প্রকাশ পাবে না, কিন্তু সেটা প্রচ্ছন্ন অবস্থায় দেহের ভেতরে থেকে যাবে। তার মানে এই যে মেয়েটা হবে, এই মেয়েটা কি হবে? বাহক হবে। তার বর্ণান্ধতা যে বৈশিষ্ট্যটা সেটা তার মধ্যে দেখা দিবে না, কিন্তু সে বাহক হবে। তার মানে তার ছেলে মেয়ের মধ্যে সে এই জিনটাকে আবারও পাস করে দিতে পারবে। এক্ষেত্রে যেই মেয়েটা হচ্ছে সে সম্পূর্ণ কিন্তু সুস্থ, তার মধ্যে কিন্তু বর্ণান্ধতার কোনো জিন নেই, তার মানে একে আমরা বলতে পারি সুস্থ। এই যে ছেলেটা হচ্ছে এই জাইগোট থেকে, সেও কিন্তু সুস্থ, কারণ এক্স এর মধ্যে আমরা কোনো বর্ণান্ধতার জিনটা দেখতে পাচ্ছি না। কিন্তু এই ক্ষেত্রে তাকাও, এই ক্ষেত্রে এক্স রয়েছে একটা, এক্স ক্রোমোজোম রয়েছে একটা, ওয়াই ক্রোমোজোম আরেকটা। এখন ওয়াই ক্রোমোজোমটা তার ছেলে হওয়ার বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু এক্স যে ক্রোমোজোমটা থাকে সেটা কিন্তু তার বৈশিষ্ট্যের অধিকাংশ বৈশিষ্ট্যই কিন্তু এক্স ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে। তার মানে এক্স এর মধ্যে যে বর্ণান্ধতার যে জিনটা রয়ে গেল, সেই জিনটার কারণে কিন্তু এই ছেলেটা হবে বর্ণান্ধ, এই ছেলেটা হবে বর্ণান্ধ। ঠিক একইভাবে থ্যালাসেমিয়ার কথা যদি চিন্তা করি, থ্যালাসেমিয়াতে যেটা হয় যে রক্তের লোহিত কণিকাটা অস্বাভাবিক ধরনের হয়, হিমোগ্লোবিনের সমস্যা থাকে, এই কারণে তাদের মধ্যে রক্ত শূন্যতা দেখা দেয়। এখন থ্যালাসেমিয়াও মনে করো মায়ের দেহে প্রচ্ছন্ন অবস্থায় আছে, HC হচ্ছে থ্যালাসেমিয়া। সেক্ষেত্রে আমরা কি দেখবো? বাবা যদি সুস্থ হয় আমরা দেখবো হচ্ছে মেয়ে বাহক হবে, একটা মেয়ে বাহক হবে, একটা মেয়ে সুস্থ হবে, একটা ছেলে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, একটা ছেলে সুস্থ হবে। তার মানে হচ্ছে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া দুটা জিনিসই আমরা একই সাথে আলোচনা করে ফেলছি যে মা যদি বাহক হয়, মায়ের এই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি, জাস্ট সে বহন করছে, বাবা সুস্থ, তখন কি কি হতে পারে? একজনের ক্ষেত্রে আমরা এটা বৈশিষ্ট্যটা দেখতে পাবো, বাকি একজনের ক্ষেত্রে বাহক দেখতে পাবো এবং বাকি দুইজন আমরা সুস্থ পাবো। এখন চিন্তা করে দেখো, বাবার দেহেও যদি এই বৈশিষ্ট্যটা থাকতো, বাবা যদি বর্ণান্ধ বা বাবা যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হতেন এবং মা যদি সেই জিনটার প্রচ্ছন্ন বাহক হতো, জাস্ট বাহক হতো, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমরা এই যে এক্সসি এবং এক্সসি এ দুটোর যে গ্যামেট হবে
এরকম পাবো। তখন কি হবে? তখন মেয়ে হবে হচ্ছে আক্রান্ত, বর্ণান্ধ হবে, বা থ্যালাসেমিয়ার জিনগুলো থাকলে তখন তার থ্যালাসেমিয়া হবে। এক্ষেত্রে পাবো XC এবং একটা নর্মাল X। এক্ষেত্রে মেয়েকে আমরা পাবো হচ্ছে বাহক হিসেবে। এই ক্ষেত্রে Y আসছে এবং XC আসছে, তার মানে ছেলেকে আমরা আক্রান্ত অবস্থায় পাবো। বর্ণান্ধতা বা থ্যালাসেমিয়া যে কোনো একটা তার মধ্যে অবশ্যই প্রকাশ পাবে, এবং এই ক্ষেত্রে ছেলেটাকে আমরা সুস্থ পাবো। তার মানে হচ্ছে যদি বাবার মধ্যে বৈশিষ্ট্যটা থাকে, যেটা প্রকট আকারে রয়েছে, দেখা যাচ্ছে, বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এবং মা যদি সেটার বাহক হয়, তখন দেখা যাবে যে একটা মেয়ে এবং একটা ছেলে আক্রান্ত হবে, একটা মেয়ে বাহক হবে, একটা ছেলে সুস্থ হবে। তার মানে একটা মেয়ে কিন্তু বাহক হিসেবে এখনো রয়ে গেল, সে কিন্তু তার পরবর্তী যে জেনারেশন তাদেরকে এই XC-টা পাস করে দিতে পারবে, এবং এই যে মেয়েটা রয়েছে সে কিন্তু অলরেডি আক্রান্ত। তার যেই ছেলে বা মেয়ে হোক, তারা কিন্তু প্রত্যেকেই হয় বাহক নয়তো আক্রান্ত হবে, সুস্থ কিন্তু কেউই আর হবে না। তার মানে হচ্ছে যে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া এই দুটা জিনিসই কিন্তু আলটিমেটলি বাবা এবং মায়ের দেহের যে ক্রোমোজোম গুলো রয়েছে সেখানে এই জিনগুলো রয়েছে কিনা তার উপর ডিপেন্ড করছে। তার মানে এটা একটা বংশগত রোগ। তো এটা ছিল হচ্ছে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া নিয়ে কথা, একই সাথে দুটো আলোচনা করে ফেলা হলো। এখন আমরা আলোচনা করব বিবর্তন নিয়ে। আচ্ছা, তো আমরা একটু দেখি কে কে আমাদের ক্লাসে মাত্র জয়েন করছে। আমাদের সাথে রয়েছে সামিনা লিপি, অনেকে বিবর্তন নিয়ে কথা বলছো, বিবর্তন নিয়ে এখনই বলা হবে। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করছে যমজ জন্ম হওয়ার কারণ কি? শুধু একজন না, কয়েকজন প্রশ্নটা করেছে, তো উত্তরটা দিয়ে ফেলি। যমজের ক্ষেত্রে আমরা সাধারণত দুই ধরনের যমজ কিন্তু দেখতে পাই। মানে হচ্ছে কিছু ক্ষেত্রে দেখতে পাই দুটো বোন বা দুটো ভাই একই রকমের দেখতে, কিছু ক্ষেত্রে দেখতে পাই যে দুটো বোন বা দুটো ভাই তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আবার কিছু ক্ষেত্রে এটাও দেখতে পাই একটা বোন হচ্ছে একটা ভাই হচ্ছে, সবাই কিন্তু যমজ। এখন কথা হচ্ছে যে কোন ক্ষেত্রে কি হয়। তার মানে যমজে আমরা কি কি কেস পাচ্ছি? একই রকম দেখতে, ভিন্ন রকম দেখতে, আবার একজন ছেলে আরেকজন মেয়ে। এখন বিষয়টা আসলে কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে এই যে একই রকম দেখতে বিষয়টা আসছে, আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হচ্ছে তখন একটা জাইগোট তৈরি হচ্ছে। এই যে জাইগোটটা তৈরি হলো, এই জাইগোটটা কিন্তু পরবর্তীতে বিভাজিত হয়। বিভাজনের একটা পর্যায়ে দেখা যায় যে একদম প্রাথমিক পর্যায়ে যখন একটা কোষ থেকে দুটো হচ্ছে, দুটো থেকে চারটা হচ্ছে, তখন দেখা যায় যে যখন কোষটা বিভাজিত হচ্ছে, মনে করো এই কোষটা একবার বিভাজিত হলো, বিভাজিত হয়ে কি তারা দুটো কোষ হয়ে একটা একই সাথে থাকার কথা ছিল তাদের, কিন্তু দেখা যায় তারা আসলে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে তারা দুটো আলাদা কোষে পরিণত হয়েছে। তখন এই দুটো কিন্তু আলাদা আলাদা দুটো জাইগোট। তার মানে হচ্ছে এই যে জাইগোটটা, এই জাইগোটটা একটা মানুষ হিসেবে বাড়বে, এই জাইগোটটা একটা মানুষ হিসেবে বাড়বে, এই জাইগোটের মধ্যেও আবার সেই বিভাজনগুলো ঘটতে থাকবে, এই জাইগোটটার মধ্যে আবার সেই বিভাজনগুলো ঘটতে থাকবে। তার মানে হচ্ছে এখান থেকে আমরা তখন একটা মানুষ পাবো, এখান থেকে আমরা তখন আরেকটা মানুষ পাবো। এটা যদি ছেলে হয় এটাও ছেলে হবে, এটা যদি মেয়ে হয় এটাও মেয়ে হবে। কেন? জাইগোট কিন্তু একটাই ছিল। এর বৈশিষ্ট্য যদি XY হতো তাহলে কিন্তু এটাও XY, এটাও XY। এর যদি XX হতো এটাও XX, এটাও XX, তখন এই টুইন গুলো দেখতে একই রকম হয়। এখন কথা হচ্ছে ভিন্ন রকম কখন হতে পারে? হতে পারে হচ্ছে যে মনে করো সাধারণত দেখা যায় যে ডিম্বাণু একটা থাকে, প্রতি মাসে একটা করে তৈরি হয়। কোনো কারণে মনে করো যে
দুটা ডিম্বাণু সেখানে উপস্থিত ছিল, যেই দুটো ফার্টিলাইজ হওয়া সম্ভব, যেই দুটো থেকে জাইগোট তৈরি হওয়া সম্ভব, এরকম দুটা ডিম্বাণু কোনো একটা কারণে জরায়ুতে ছিল। তখন কি হবে? তখন আসলে ওই দুইটা ডিম্বাণুই নিষিক্ত হবে, দুটো আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে। তখন মনে করো এটা একটা ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু, এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু। এখন ধরো যে ডিম্বাণুগুলো অবশ্যই এক্স ক্রোমোজোম বিশিষ্ট, এই শুক্রাণুটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট, এই শুক্রাণুটাও এক্স ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে এরা দুজন তৈরি করবে হচ্ছে একটা জাইগোট, যেটা হবে এক্স এক্স ক্রোমোজোম বিশিষ্ট। এরা দুজন মিলে যেটা তৈরি করবে সেটাও হবে আরেকটা জাইগোট, এটা হবে এক্স এক্স ক্রোমোজোম বিশিষ্ট। কিন্তু দুটো মেয়ে হওয়া সত্ত্বেও দুজনের বৈশিষ্ট্য আলাদা হবে। কেন? ডিম্বাণু আলাদা, শুক্রাণু আলাদা, তার মানে কি তাদের আসলে বৈশিষ্ট্যগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। কারণ হচ্ছে এই প্রত্যেকটা এই যে ক্রোমোজোম রয়েছে, প্রত্যেকটারই বৈশিষ্ট্যে কিছু না কিছু পার্থক্য থাকে। তার মানে হচ্ছে যে এই মেয়েটার যমজ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে অনেক পার্থক্য দেখা দিবে। তাদের গায়ের রঙের পার্থক্য দেখা দিতে পারে, কেউ লম্বা হতে পারে, কেউ একটু শর্ট হবে, কেউ হয়তো একটু মোটা হবে, কেউ হয়তো একটু চিকন হবে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখে থাকি। এখন কথা হচ্ছে ভাই বোন কখন হয়? সাপোজ এখানে শুক্রাণুটা ছিল হচ্ছে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট, তখন আমি কি পাবো? তখন পাবো এক্স ওয়াই। এটা ছিল এক্স ক্রোমোজোম বিশিষ্ট, তখন এখানে পাবো এক্স এক্স। তার মানে কি দুটো ডিম্বাণুকে দুটো শুক্রাণু নিষিক্ত করছে এবং আমি পাচ্ছি কি একটা ছেলে পাচ্ছি এবং একটা মেয়ে পাচ্ছি। তার মানে এরা দুজন টুইন হওয়া সত্ত্বেও, একই সাথে একই সময় নিষিক্ত হওয়া সত্ত্বেও তারা আসলে ভাই এবং বোন হিসেবে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, দুটো বোন বা দুটো ভাই দেখতে পাচ্ছি না। আশা করি যমজের বিষয়টা তোমরা বুঝে গিয়েছো। তো তোমাদের যাদের অনেকক্ষণ ধরে প্রশ্ন করছিলে যে যমজ কেন হয়, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গিয়েছো। আচ্ছা, এখন তোমরা যারা লাইভ ক্লাসে দেখছো অনেকে প্রশ্ন করছো, আশা করি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে বিবর্তনে। বিবর্তন জিনিসটা আমরা প্রথমে যেভাবে আসলে বলা উচিত যে বিবর্তন শব্দটা কি, মানে শব্দটার অর্থ কি। এই শব্দটা থেকে মেইনলি বোঝায় হচ্ছে যে একটা জিনিস থেকে পরিবর্তিত হয়ে 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 অন্য একটা জিনিস তৈরি হচ্ছে। এখন বিষয়টা কিভাবে হচ্ছে, যে মতবাদগুলো সম্পর্কে আমরা শুনে থাকি তার মধ্যে আমরা ডারউইনের নাম অনেক শুনেছি, ডারউইন ছাড়া ওয়ালেস নামক একজন বিজ্ঞানীর নামও আমরা শুনেছি। তো এক্ষেত্রে দেখা যায় যে মূলত এই বিজ্ঞানীরা একটা জিনিস খেয়াল করেছিলেন যে বিভিন্ন জায়গায় যে সকল প্রাণী রয়েছে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্যের মিল রয়েছে, এবং তারা বলেছেন যে আগে যে সকল প্রাণী ছিল তারা আসলে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে নিতে তাদের বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন দেখা যায়। যেমন মনে করো সাপোজ অনেক আগে মনে করো চারজন মানুষ ছিল, দুটো মেয়ে ছিল এবং দুইজন ছেলে। এখন এই চারজনকে আমি যদি একটা প্রতিকূল পরিবেশে নিয়ে যাই, ধরো আমি তাদেরকে নিয়ে গেলাম একটা মরুভূমির অঞ্চলে, এবং মরুভূমির যে অঞ্চলটা সেখানে প্রচন্ড গরমে কি হচ্ছে, এই যে ছেলেটা রয়েছে সে আসলে এই গরমে টিকতে পারছে না, সে একটা সময় হিটস্ট্রোকে মারা গেল। তার মানে কি সে ওই পরিবেশে আর বাঁচতে পারছে না। এখন যে প্রাকৃতিক নির্বাচনের কথা, যে প্রাকৃতিক নির্বাচন শব্দটা সম্পর্কে তোমরা শুনেছ, সে প্রাকৃতিক নির্বাচন বলতে আসলে কি বোঝাচ্ছে, এই যে প্রকৃতির একটা পরিবেশ, প্রকৃতির যে একটা নিজস্ব পরিবেশ, সেই পরিবেশটাতে যেই জীবটা খাপ খাওয়াতে পারছে না সেই জীবটা সেখানে টিকতে পারছে না, সে মারা যাচ্ছে বা তাকে সেখান থেকে চলে যেতে হচ্ছে এরকম। তো আমরা ধরে নিচ্ছি এখানে আসলে সে মারা গেল। তাহলে এখন মানুষ রয়েছে তিনজন। এখন মনে করো এই তিনজনকে আমি খুব বরফের দেশে নিয়ে গেলাম,
প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বরফ পড়ছে, সেখানে টিকে থাকা অনেক কষ্টকর। সেখানে যাওয়ার পর দেখা গেল এই যে মেয়েটা ছিল, এই মেয়েটার সেই ঠান্ডাটা সহ্য করতে পারলো না এবং সে সেখানে মারা গেল। তখন কি হলো, এই প্রথমে যে চারজনের গ্রুপ ছিল, চারজনের গ্রুপ থেকে এখন কি আমার দুজন বাকি রয়েছে, একজন মরুভূমিতে মারা যাচ্ছে আর একজন ঠান্ডা পরিবেশে মারা যাচ্ছে। তার মানে প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে এই মানুষটা এবং এই মানুষটা নির্বাচিত হতে পারে নাই, এই দুজন মানুষ নির্বাচিত। এখন চিন্তা করে দেখো, এই যে দুজন মানুষ রয়েছে, এদের মধ্যে কি কি বৈশিষ্ট্য, তারা মরুভূমিতেও খাপ খাইয়ে নিল, তারা আবার যে ঠান্ডার অঞ্চলটা, যে বরফের অঞ্চল, সেখানেও খাপ খাইয়ে নিল। তার মানে কি, তারা এই দুটো অঞ্চলে খুব সুন্দরভাবে টিকে যাচ্ছে। তাহলে কি হবে, একটা ছেলে একটা মেয়ে, এদের মধ্যে যদি ক্রস ঘটে, মানে এরা যদি বিয়ে করে এরপর যদি তাদের ছেলে মেয়ে হয়, তখন দেখা যাবে যে তাদের ছেলে এবং মেয়ের মধ্যেও কিন্তু সেই বৈশিষ্ট্যটা থাকবে যে তারা বরফ হোক বা মরুভূমি হোক, এই দুটো পরিবেশকেই তারা পরিবেশে তারা মানিয়ে নিতে পারবে। তার মানে হচ্ছে কোনো একটা প্রাণী একটা প্রতিকূল পরিবেশে অভিযোজিত হয়ে নিজেকে টিকিয়ে রাখতে যখন পারছে, তখন তাকে আসলে প্রকৃতি নির্বাচন করছে, সে সেখানে টিকে যাচ্ছে। এবং দেখা যাবে যে এই বৈশিষ্ট্যগুলোই পরবর্তী মানুষগুলোতে রয়েছে। কারণ এই যে দুটো মানুষ ছিল, যারা একজন গরম সহ্য করতে পারলো না এবং একজন ঠান্ডা সহ্য করতে পারলো না, তারা কিন্তু এই বৈশিষ্ট্যটা অন্য কাউকে পাস করার মতন অবস্থায় নেই, কারণ তারা মারা গিয়েছে। তাদের থেকে পরবর্তী কোনো বংশধর আমরা পাচ্ছি না। বংশধর পাচ্ছি কাদের থেকে, যার টিকে ছিল। তার মানে হচ্ছে একটা সময় কি হবে, এই মানুষটা যে বৈশিষ্ট্যটা ছিল এবং এই মানুষটা যেই বৈশিষ্ট্যটা ছিল, সেই বৈশিষ্ট্যটা বিলুপ্ত হয়ে গেল, তারা কাউকে বৈশিষ্ট্যটা দিয়ে যেতে পারলো না। তার মানে আস্তে আস্তে এই বৈশিষ্ট্যগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এই বৈশিষ্ট্যটাই টিকে যাচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে আসলে বিবর্তনবাদের একটা মতবাদ তৈরির কারণ, যে প্রাকৃতিক ভাবে যারা বেঁচে ছিল তাদের বৈশিষ্ট্যটা আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি। আবার মনে করো আরেকটা যদি ছোট্ট উদাহরণ দেই, ধরো কোনো একটা জায়গায় পাখি রয়েছে, হচ্ছে পাখি মানে মাথা আর কি। তো দুটো পাখি, একটা পাখি, অনেকগুলো পাখি রয়েছে এবং তার মধ্যে 3 ধরনের পাখি রয়েছে, একই প্রজাতিরই পাখি, তাদের মধ্যেও 3 ভাগ। যেমন মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কেউ কেউ হয়তো কম্পিউটার কাজ খুব ভালো পারে, কেউ কেউ হয়তো বায়োলজি খুব ভালো পারে, কেউ হয়তো ম্যাথস খুব ভালো পারে, ঠিক সেরকম ভাবে তাদের মধ্যে তাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে 3টা আলাদা আলাদা বৈশিষ্ট্য। এখন এই পাখিটা হয়তো দেখা যাচ্ছে যে মাটি খুঁড়ে কোনো একটা কিছু খুব সহজে খেয়ে ফেলতে পারছে। তার মানে এর বৈশিষ্ট্য হচ্ছে সে মাটি খুঁড়ে খাবার বের করতে পারে। এর বৈশিষ্ট্য হচ্ছে সে কোনো একটা শক্ত কিছুকে কামড় দিয়ে ভেঙে খেতে পারে। তার মানে সে শক্ত খাবার ভাঙতে পারে। এই পাখিটা দুটোর কোনোটাই পারে না। এই পাখিটার একদম সামনে খাবারটা তার খাওয়ার উপযোগী না হলে সে খেতে পারবে না, তার চারপাশে খাবার থাকলেও সে খেতে পারবে না, সে একটা শক্ত খাবার পেলে খেতে পারবে না, মাটির নিচে খাবারটা থাকলে সে খেতে পারবে না। তার মানে কি হচ্ছে যে অনেকগুলো পাখি একটা জায়গায় যখন আছে, তখন কি হবে, খাবারের একটা সংকট দেখা দেওয়া সম্ভব। খাবারের যখন সংকট হবে, তখন এই পাখিটা কি করবে, সে কি মাটির উপরে একদম তার প্রয়োজন মতন পছন্দ মতন খাবারটা কি পাচ্ছে না, কারণ সেখানে কম্পিটিশন বেড়ে যাচ্ছে। অনেকগুলো মানুষ যদি এক জায়গায় থাকে, সেখানে কি হবে, যে কোনো একটা কিছু যদি থাকে, মনে করো যখন বাস বা ট্রেনের টিকিট কাটে, তখন কি হয়, হয়তো 100টা টিকিট আছে, কিন্তু টিকিট নেওয়ার জন্য কয়জন এসেছে, 300 জন। 300 জন কি আর টিকিট পাচ্ছে না, 100 জন পাচ্ছে। তার মানে একটা কম্পিটিশন হচ্ছে। এই ক্ষেত্রে সেম হবে, এখানে যে কম্পিটিশনটা হবে, সেই কম্পিটিশনে ও আর টিকতে পারবে না। ও একটা সময় দেখা যাবে যে মাটির নিচে হয়তো খাবারটা রয়েছে, একটু খুললে পাওয়া যাবে, সে ওটা খেতে পারবে না। মাটির উপরে শক্ত আবরণযুক্ত একটা খাবার আছে, সে সেটা খেতে পারবে না। সো আলটিমেটলি এই পাখিটা মারা যাবে। তখন বেঁচে থাকলো কি, এই পাখিটা এবং এই পাখিটা। এবং দেখা যাবে যে
এই যে পাখিটা রয়েছে, এই পাখিটা একটা সময় সেই সব পাখিদের সাথে দল তৈরি করছে যারা মাটি খুঁড়তে পারে। তার মানে পাখিগুলোর মধ্যে, একই প্রজাতির মধ্যে দুটো ভাগ আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তারা দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে। এবং এই পাখিটা করছে কি, যারা শক্ত খাবার ভাঙতে পারে তাদের সাথে দল গঠন করে আছে। আমরা যেরকম অনেক সময় থাকি না যে ওই জিনিসটা ভালো পারে, আচ্ছা আমি ওই জিনিসটা ভালো পারি, আমরা একসাথে থাকবো, এরকম ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে যেরকম কাজ করে, সেরকমও এই পাখিগুলোর মধ্যে সাপোজ এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করলো, তখন কি হবে, এই যে পাখিটা মাটি খুঁড়তে পারতো, সে কোন দলে আছে, যারা মাটি খুঁড়তে পারে, সে এরপরে দেখা যাবে যে সে যদি XY ক্রোমোজোম যুক্ত, অর্থাৎ পুরুষ একটা পাখি হয়, সে দেখা যাবে একটা স্ত্রী পাখির সাথে ডিম তৈরি করছে বা নতুন প্রজাতি, নতুন বংশধর তৈরি করছে। তখন দেখা যাবে যে যেই বংশধরটা আসবে সেটাও মাটি খুঁড়তে পারবে, সেটার মধ্যে কিন্তু শক্ত খাবার ভাঙতে পারা বৈশিষ্ট্যটা আর থাকছে না। এই পাখিটা কি করছে, এই পাখিটা যেই দলে আছে তারা শক্ত খাবার ভাঙতে পারে, তখন কি হবে, এই পাখিটা যেই নতুন বংশধর তৈরি করবে সেই বংশধর শক্ত খাবার ভাঙতে পারবে, তারা কিন্তু আবার মাটি খুঁড়তে পারবে না। এর ফলে কি আস্তে আস্তে তাদের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোর কারণেই ধীরে ধীরে আসলে বিবর্তন মতবাদটা এসেছে। আমরা যে বিবর্তন মতবাদ সম্পর্কে শুনি, সেই জিনিসটা মূলত এই ধরনের ঘটনাগুলো অবজার্ভ করার পরে বিজ্ঞানীরা কয়েকটা সিদ্ধান্ত দিয়েছিলেন, কয়েকটা কথা বলেছেন, কয়েকটা মতবাদ দিয়েছিলেন। আবার এটাও কিন্তু একটা মতবাদে রয়েছে যে জিরাফের গলা একটা সময় যদি ছোট, মানে বলা হয় যে জিরাফের গলা একটা সময় এতটা লম্বা ছিল না এবং সেটা একটু ছোট ছিল, ফলে হলো কি এরকম একটা লম্বা যেই গাছগুলো রয়েছে সেই গাছের পাতাগুলো জিরাফ খেতে পারতো না, সে কি খেত, ঘাস খেত। যখন প্রচুর পরিমাণে জিরাফ এখানে একটা নির্দিষ্ট জায়গায় দেখা গেল, তখন তাদের মধ্যে কম্পিটিশন বেড়ে গেল ঘাস খাওয়ার ক্ষেত্রে। তখন যে সকল জিরাফের গলা লম্বা ছিল তারা কি করলো, যাদের গলা লম্বা ছিল তারা গাছের পাতা খাওয়া শুরু করলো। তার ফলে কি হলো, এই যে ছোট গলার জিরাফ সে কি আর এই পাতাটা খেতে পারছে না। সো আলটিমেটলি এই জিরাফটা নাই হয়ে যাচ্ছে। তখন বৈশিষ্ট্যগুলো কার পাস হবে, এই জিরাফের, কারণ সে বেঁচে আছে। এখান থেকে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট কথাটা এসেছে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট যে কথাটা আমরা শুনে থাকি, সেই জিনিসটা কিন্তু এইখান থেকে আসে যে প্রকৃতিতে যেই জীবগুলো বেঁচে ছিল প্রতিকূল পরিবেশে মানিয়ে নিয়ে সব জায়গায়, তারাই আলটিমেটলি পরবর্তী বংশধরের মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলো দিতে পেরেছে। বাকি বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে কমে গিয়েছে বা বিলুপ্ত হয়ে গেছে। তো এটাই ছিল আজকের কাজ। প্রথমে ক্রোমোজোম নিয়ে আলোচনা করেছে, এরপর ডিএনএ, আরএনএ, জিন, লিঙ্গ নির্ধারণ, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সবশেষে বিবর্তন সম্পর্কে আমরা আজকে জানলাম। তো আশা করি তোমরা যারা লাইভ ক্লাসটিতে দেখেছিলে তারা সেকেন্ড লাইভ ক্লাসটিতে থাকবে। তোমার সাথে আবার দেখা হচ্ছে।